শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্ষণিকের বিদ্যালয়ে স্বাগতম। আজকে আমরা এসেছি মিস্টের কোশ্চেন ব্যাংক সলভিং নিয়ে। তোমাদের অনেকেরই মনে কোশ্চেন আছে যে মিস্টে ভাইয়া কি ধরনের কোশ্চেন হয়, এটা তো কোনো কোশ্চেন ব্যাংকে পাই না, তো এটা কিরকম ভাবে আমরা পাবো। তো তোমাদের জন্য আমরা এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি এবং দেখাবো যে কিভাবে এগুলো সলভ করতে হয়। তো আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করে ফেলি। এখানে আমাদের ম্যাথে বিগত বছর যে কোশ্চেনটা এসেছিল 1 নম্বরে একটা আমাদের ডিটারমিন্যান্ট দেওয়া আছে। এই ডিটারমিন্যান্টের সময় 0 হলে বলেছে যে x এর মান কত। তো আমরা এই ডিটারমিন্যান্টের ভ্যালুটা আগে বের করি, তারপর ওটার সময় 0 ধরবো। তো আমাদের ফার্স্ট কোশ্চেনের आंसर আমরা যদি এখানে লিখি, আমাদের 1 নম্বর কোশ্চেনে ডিটারমিন্যান্টে কি ছিল, তো আমরা ডিটারমিন্যান্টটা লিখি 3 + x 4 2 4 2 + x 3 2 3 4 + x। এটা ছিল আমাদের ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0। এটা আমরা পরে দিব। তো আমাদের ডিটারমিন্যান্টে কি আমরা দেখো, এটা যদি আমরা ডাইরেক্ট করতে চাই, যেমন 3x কে কমন নিয়ে এটা সহগুণক, 4 কে নিয়ে তারপরে এইটুকু সহগুণক, 2 কে নিয়ে এইটুকু সহগুণক, এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগে। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই কিভাবে করতে পারি, আমরা যদি দেখো এখানে 3টা কলাম যোগ করি, তাহলে কিন্তু একটা সেম ভ্যালু আসে একটা রোতে, একটা কলামে। তো আমরা 3টা কলাম যদি যোগ করে 1 নম্বর কলামে রাখি, আমরা কি করব, অপারেশনটা কি ছিল, C1 প্রাইম। আমরা C1 প্রাইম কলামটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, C1 প্রাইমে রাখবো হলো আমরা C1 + C2 + C3, মানে কলাম 1 2 3 এর সংখ্যাগুলো বা উপাদানগুলো। তো কম্পোনেন্টগুলো যদি আমরা রাখি যোগ হিসাবে 3 + x + 4 + 2। তারপর যদি আমরা প্রথম কলামের দ্বিতীয় লাইনে যাই, তাহলে কি দেখি 4 + 2 + x + 3, নিচে হয় 2 + 3 + 4 + x। আর বাকিগুলো আমরা ওইভাবেই রেখে দিলাম 2 + x 3 2 3 4 + x। এখন আমরা কি করব, এখন আমরা এই যে প্রথম কলামটা আছে এটাকে আমরা সমাধান বের করব। সমাধান বের করলে কি হয়, এখানে আমরা দেখি x + 9 x + 9 x + 9, মানে সেম একটা উপাদান আসছে। তো আর বাকিগুলো আমরা ওইভাবে রেখে দিই অপরিবর্তিত অবস্থায় 3 2 3 4x 4 + x। তো এখন দেখো আমরা প্রথম কলাম থেকে একটা জিনিস কমন নিতে পারি। কি কমন নিতে পারি, আমরা প্রথম কলাম থেকে x + 9 কে কমন নিতে পারি। তো আমরা প্রথম কলাম থেকে যদি x + 9 কে কমন নিই, তাহলে কি আসে, x + 9, এখানে বাকি থাকে কি 1 1 1, আর বাকিগুলো সেম থাকে। তো আমাদের বাকি যা যা ছিল আমরা বসিয়ে দিই 4 2 + x 3 2 3 4 + x। এখন দেখো আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে ডিটারমিন্যান্টকে সহজ করার জন্য। আমরা যে কোনো একটা কলামে বা যে কোনো একটা সারির চেষ্টা করব দুইটা উপাদানের মান 0 না। তো দেখো আমরা যদি রো 1 থেকে রো 2 বাদ দিই, তাহলে এটা 0 হয়ে যায়। আর রো 2 থেকে যদি রো 3 কে বাদ দিই, তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়। এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা আরো সিম্পলিফাই হয়ে যাবে। তো আমরা যা বললাম সেটা করি। আমরা কি বলছি ওটাকে দেখে নিই। আমরা বলছি যে আমরা কি করব, রো 1 প্রাইম এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব, রো 1 থেকে রো 2 কে বাদ দিব। আর এখানে আরেকটা কি করব, রো 2 প্রাইম, রো 2 কে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, রো 2 থেকে রো 3 কে আমরা এখানে বাদ দিব। তো আমরা যা বললাম ওটা করি, এখন অপারেশনটা করি। যদি রো 1 থেকে রো 2 কে বাদ দিই, তাহলে কি থাকে, এখানে আসে যায় 0, এখানে আসে হলো 4 - 2 - x 2 - 3। আমি তোমাদের জন্য একটু এক লাইন বেশি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কমপ্লেক্সিটি না সৃষ্টি হয়। -3 3 3 - 4 - x 4 - x। তো আমাদের এটা আসে, আমরা এটাকে উপরে লিখি
আমরা এই জায়গাটাই লিখি, এখন এই পর্যন্ত আমরা তুলেছি। তো যদি আমরা এটাকে এই জায়গাটা নিই তাহলে কি আসে, x প্লাস 9, এখানে থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 1। আমরা যদি এটা কি করি তাহলে কি আসে, এটা আসে হলো তোমার 2 মাইনাস x, তারপর এটা আসে হলো x মাইনাস 1, তারপরে যেটা আছে সেটা থেকে 3 থাকে, এখানে আসে মাইনাস 1, এখানে আসে তোমার মাইনাস 1 মাইনাস x। আমরা এই যে এইটাকে এখানে বসাচ্ছি, তারপর কি আসে 4 প্লাস x। এখন দেখো আমাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হয়ে গেল, একটা কলামে শুধুমাত্র একটা উপাদান আছে। তো আমরা এর সাপেক্ষে যদি ডিটারমিন্যান্টটা করি তাহলে কি হয়, আমরা একটু মুছে দিই, এটা আমাদের দরকার নেই। তো যদি এর সাপেক্ষে ডিটারমিন্যান্টটা করি x প্লাস 9 1 এর সাপেক্ষে, দেখো এটা 1 এর সাপেক্ষে কি এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা কিভাবে বুঝবো? তো এটার একটা তোমার টোটকা বুদ্ধি আছে, যদি তোমার 3/3 থাকে তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস আসে। আর একটা বুদ্ধি কি, -1 i প্লাস j। i হলো তোমার কলাম রো সংখ্যা আর j হলো কলাম সংখ্যা। তো আমরা টোটকা বুদ্ধিটাই অ্যাপ্লাই করি। টোটকা বুদ্ধি অ্যাপ্লাই করলে কি আসে আমাদের এখানে, এই কলাম আর এই রোটা বাদ হয়ে যায়, বাকিটুকু থাকে। বাকিটুকু থাকলে কি হয়, আমরা এটাকে একটু সোজা করে দিই, 2 মাইনাস x, x মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস x। তো আমরা যদি এখন 1 দ্বারা গুণ করে দিলে এটাই থাকে x প্লাস 9। আমরা এটাকে যদি ডিটারমিন্যান্ট বের করি তাহলে কি হয়, এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ। তো এটার সাথে এটা গুণ করলে কি হয়, আমরা একটু ডাইরেক্ট করে দিই, যদি ডাইরেক্ট গুণ করি 2 মাইনাস x মাইনাস 2x প্লাস x স্কয়ার। এটা আছে, এটা গুণ করলে কি হয়, এটা গুণ করলে হয় হলো তোমার মাইনাস x মাইনাস 1, আর যেহেতু এটা বিয়োগ করছি তার মানে মাইনাস মাইনাস প্লাস যা আছে তাই থাকে x মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেট আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারি। তো এখানে কি আসে, x প্লাস 9, আমাদের দেখো এখানে বেশ কিছু কাটাকাটি হয়, ঠিক আছে, 2x আর এখানে কি থাকে, আচ্ছা আমার একটু এখানে ভুল হয়েছে, এটা এরকম হবে, আর এটা যেহেতু মাইনাস আছে এটা হবে প্লাস, সরি, ওকে। তো তাহলে এখানে কি থাকে, তোমার এখানে থাকে হলো আলটিমেটলি আমাদের x স্কয়ার মাইনাস 1 আর মাইনাস 2 মিলে হয় হলো মাইনাস 3। এই 2x আর x কাটা চলে যায়, এটুকু বাকি থাকে। তো আমাদের ডিটারমিন্যান্ট আমরা কি পেলাম, আলটিমেটলি এটা পেলাম। আমাদের এখন দেখো কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলছিল যে ডিটারমিন্যান্টের যে মানটা পাবা সেটা 0 সমান হবে। তো চলো আমরা আমাদের বাকি ক্যালকুলেশনটা এখন করি। তো আমরা ডিটারমিন্যান্টের মান কত পেয়েছি, x প্লাস 9 ইন্টু x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আইদার এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে। যদি এটা ইকুয়াল টু 0 হয়, x প্লাস 9 ইকুয়াল টু 0 হয়, তাহলে x এর মান কত হতে পারে, x এর মান হতে পারে মাইনাস 9। আর যদি এটা না হয়, এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে কত হয়, x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x স্কয়ার ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। তার মানে আমরা এখানে x এর কয়টা ভ্যালু পেলাম, আমরা এখানে x এর তিনটা ভ্যালু পেলাম। কি কি, x ইকুয়াল টু মাইনাস 9 প্লাস রুট 3 মাইনাস রুট 3। আমরা প্লাসটা কিভাবে যোগ করে দিতে পারি। তো আমরা বুঝলাম যে 1 নম্বর অঙ্কতে আমরা কিভাবে x এর মান বের করব। এখন চলো 2 নম্বর অঙ্কতে দেখি আমাদের 2 নম্বরের অঙ্কতে কি বলেছে। আমাদের এখানে 2 নম্বর অঙ্কতে বলেছে যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর এটা 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 সামথিং 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 হলে দেখাও যে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তো দেখো এখানে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়, একটা যদি আমরা কোয়াড্রেন্ট ধরি, তোমার হলো আমরা তো সাধারণত এইভাবে একটা কোয়াড্রেন্ট ধরি x y, বাট এখানে আমরা
এটা ভেক্টর হিসেবে চিন্তা করবো, আমরা তিনটা কোয়াড্রেন্ট হিসেবে চিন্তা করবো। ধরলাম এদিকে একটা জেড কোয়াড্রেন্ট আছে, ঠিক আছে, এটা একদম এই সোজা বরাবর হয়, তো আমরা এটাকে এইভাবে দিলাম, হ্যাঁ ধরলাম। তো তিনটা কোয়াড্রেন্টের সাপেক্ষে আমরা তিনটা মান পাবো, একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান, একটা জেড এর মান। এখানে এক্স এর মানকে আমরা এখন ভেক্টর দ্বারা কি রিপ্লেস করি, আই জে ওয়াই, মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এন্ড জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এখন আমাদের দিয়ে দিয়েছে অবস্থান ভেক্টর। তো আমরা অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কি জানি, যদি কোনো একটা ত্রিভুজের বা কোনো একটা বিন্দু অবস্থান ভেক্টর দিয়ে দেয়, অবস্থান ভেক্টর বলতে কি, ধরো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা ধরো এটার 1 2 3, এটা হলো তোমার এটার ভ্যালু, x এর মান 1, y এর মান 2 এবং z এর মান 3। তাহলে যদি অবস্থান ভেক্টর বলতে বোঝায় কি, মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ধরো এটার মূল বিন্দু হলো 0 আর এই বিন্দুটা হলো a, তার মানে আমরা এটাকে কি ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি o a, ঠিক আছে। সিমিলারলি আরেকটাকে ধরতে পারি o b, আরেকটাকে ধরতে পারি o c। তো o a আমাদের কত দেওয়া আছে, o a আমাদের দেওয়া আছে i plus 2j plus 3 কে আমরা লিখে ফেলি, i plus 2j plus 3 কে। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের সাথে এই ক্যাপগুলো না মিক্স যায়, ক্যাপ মিক্স গেলে কিন্তু এটাকে অবস্থান ভেক্টর বোঝাবে না, ঠিক আছে, সরি একক ভেক্টর বোঝাবে না। তো তারপরে আমাদের ob কে কি ধরা যায়, ob কে ধরলাম হলো মাইনাস i মাইনাস j প্লাস 8 কে। আর ওc তাহলে কি হয়, ওc হলো ওই যে বাকিটুকু মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। আমরা এটাকে ধরে নিলাম লেট, এটা আমাদের লেট। আমাদের তিনটা দেওয়া আছে অবস্থান ভেক্টর, আমরা তিনটা অবস্থান ভেক্টরকে OA OB এবং OC দ্বারা ডিফাইন করলাম, ঠিক আছে। তো তারপরে কি হয়, তারপর হলো এখন আমাদের হলো, যদি আমরা ধরো এখানে একটা অবস্থান A ছিল, এখানে একটা বিন্দু ধরলাম B, হ্যাঁ এটার অবস্থান ভেক্টর ধরলাম হলো OB, OB হলো এটার অবস্থান ভেক্টর। এখন A থেকে যদি আমরা B তে যেতে চাই, তাহলে কি হয়, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি, ধরো এটা এরকম একটা কিছু হলো, OA এদিকে OB এদিকে। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী কি, ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি আমরা করি OA প্লাস AB ইকুয়াল টু OP। এটা কিন্তু আমরা জানি সাধারণত ভেক্টরের যে ত্রিভুজ সূত্র অনুযায়ী, এটা যে দুইটা একই দিকে গেলে এটার যে সমষ্টি এটা হলো বিপরীত দিকে যায়, OB। তো আমাদের মান লাগবে কার, আমাদের মান লাগবে হলো AB ভেক্টরের। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, OB মাইনাস OA। তো এখন আমরা একটা বাহুর মান বের করতে যাচ্ছি, AB এর মান। তো আমরা এখানে AB এর মানের ক্ষেত্রে ওই কি পার করলাম, যেটা এটাই লিখবো, OB মাইনাস OA। এটারও একটা টোটকা বুদ্ধি আছে। টোটকা বুদ্ধিটা কি, তোমাকে ধরো কোনো একটা বলবো AB BC CD, যেটা লাস্টে থাকবে ওটার অবস্থান ভেক্টর মাইনাস যেটা ফার্স্টে থাকবে ওটার অবস্থান ভেক্টর, এটা হলো টোটকা বুদ্ধি। ওকে, তো যদি আমরা OB মানটা এখানে বসাই, ডাইরেক্ট করে দিতে পারি, আমি একটু বসিয়ে করে দেখাই যাতে আমাদের ভুল না হয়। মাইনাস মাইনাস করে দিই i মাইনাস 2j মাইনাস 3k। তাহলে আমাদের এখানে কত থাকে, আমাদের এখানে থেকে হলো মাইনাস 2i মাইনাস 3j প্লাস 5k। এটা হলো আমাদের AB ভেক্টরের মান। এখন আমাদের বলছে সমবাহু ত্রিভুজ গঠন করে, যেহেতু ত্রিভুজ গঠন করে তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের শর্ত কি, সমবাহু ত্রিভুজের দুইটা শর্ত আছে। এক শর্ত তুমি আইদার প্রকাশ করো যে তিনটা যে বাহু আছে তিনটা বাহুই সমান, অথবা তুমি এটা প্রকাশ করো যে তিনটা কোণ আছে তিনটা কোণই সমান বা 60 ডিগ্রি। তো আমরা বাহু দিয়ে কাজ করব, তিনটা বাহু সমান, এটা আমরা প্রমাণ করে দেখে বলে দেবো যে এটা সমবাহু ত্রিভুজ ছিল। তো বাহুর আমরা ভেক্টরটা বের করেছি, এখন বাহুর মান বের করব। একটা ভেক্টরের মান বের করার জন্য কি করতে হয়, এভাবে আমরা দুই সাইডে দুটো দাগ চিহ্ন দিব, আর মানটা এইভাবে প্রকাশ করা হয় রুট ওভার এটার স্কয়ার, আয়ের সাথে যেটা আছে ওটার স্কয়ার প্লাস j এর সাথে যেটা আছে ওটার স্কয়ার প্লাস k এর সাথে যেটা আছে ওটার স্কয়ার। যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে হয় 4 প্লাস 9 প্লাস 25
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় এটা তোমার 38, তার মানে এবি বাহুর মান আমরা কি পেলাম 38। এখন সেম আমরা এটুকু আমরা মুছে দিই, এটুকু আমরা বুঝেছি কনসেপ্টটা কি ছিল। এখন আমরা ম্যাথ করি, এটা বড় করে দিই। এখন আমরা এবি বাহুর মান পেলাম, আরো দুটো বাহু আছে বিসি এবং সিএ। আমরা বিসি বাহুর মান বের করব। বিসি মানে টোটকা বুদ্ধি কি ছিল, পরেরটার অবস্থান ভেক্টর ও সি মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর ও বি, ঠিক আছে। তো আমাদের ওসি কি ছিল, ওসি ছিল হলো মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। এখন মাইনাস ওবি, ওবিটা কি ছিল আমরা এখান থেকে দেখতে পারি, যেহেতু একটু অপোজিট সাইডে চলে গেছে, তাহলে ওবি আমাদের ছিল হলো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে i প্লাস j মাইনাস 8k। তো আমাদের এখানে কত আসে, এখানে আসে মাইনাস 3i প্লাস 5j মাইনাস 2k। এখন আমরা ওবি ভেক্টরের মান বের করেছি, এখন ওবি বাহুর মান বের করব। বাহুর মান বের করতে আমরা কি করতে হয়, আমরা জানি যে তোমার যে একক ভেক্টরের সাথে যে সবগুলো আছে ওইগুলোর বর্গের যোগফলের রুট ওভার। তো এখানে কি থাকে, এখানে আসে হলো 9 25 4 সেম 30। আমাদের কিন্তু দুটো মিলে গেছে, এর মান আসছিল রুট ওভার 30, বিসি এর মান আসছিল রুট ওভার 30। এখন বিসি এর মান থেকে আসে, যদি কোনোভাবে সি এর মান মিলে যায় তাহলে আমাদের সলভ হয়ে গেল, আমাদের দেখানো হয়ে গেল যে এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল। তো আমরা যদি সি এ কিভাবে করব, আমরা আগে বলছি টোটকা বুদ্ধি, শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। তো আমরা এখানে ডাইরেক্ট করে দিই। আমাদের ওয়ে কি ছিল, ওয়ে ছিল হলো i প্লাস 2j প্লাস 3k মাইনাস ওসি কি ছিল, ওসি ছিল হলো মাইনাস একদম ডাইরেক্ট করে দিলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস 4j মাইনাস 6k। যদি ক্যালকুলেট করি তাহলে আসে 5i মাইনাস 2j মাইনাস 3k। এখন আমরা যদি এটার মান বের করি তাহলে কি আসে 5 স্কয়ার প্লাস মাইনাস 2, একটু সোজা করে দিই, 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে কি আসে, দেখো আমাদের কিন্তু সেম প্যাটার্নই চলে আসছে, 4 প্লাস 9 কত রুট ওভার 38। তার মানে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে যদি সমবাহু ত্রিভুজ হতে হয় তাহলে আইদার আমাদের বাহু তিনটার মান সমান হতে হবে, অথবা তিনটা কোণের মান সমান হতে হবে, অথবা তিনটা কোণের প্রত্যেকটার মান 60 ডিগ্রি হতে হবে। তো আমাদের এটা কিন্তু দেখো যে প্রথম সূত্রটা মিলে গেছে, যে তিনটা বাহুর মান সমান, এবি বাহুর মান ইকুয়াল টু বিসি বাহুর মান ইকুয়াল টু সি এর বাহুর মান। তো আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি, আলটিমেটলি আমরা এখানে তোমার লিখতে পারি, আমি একটু অন্য কালার ইউজ করতেছি, লাল ইউজ করি সেটা হবে। তো যদি আমরা রেড ইউজ করি, এখানে আমাদের আসতেছে ব্যাপারটা এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু রুট 38। তার মানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটি কি, ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। এটা আমাদের কি করতে বলছে, শো করতে বলছে। তো আমাদের শো মানে এটা আমাদের শো করা হয়ে গেল। এখন দেখো অঙ্কটা কিন্তু অনেক সোজা ছিল, আমরা প্রথমে দেখলাম যে আসলে অবস্থান ভেক্টর জিনিসটা কি, তারপর আমরা এটা কি করলাম। তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। তো আমরা এখানে দুটো অঙ্ক করলাম, কিভাবে করতে হবে সেটা দেখলাম। এখন আমাদের বললো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আমাদের বলেছিল যে মূল নিয়মে 3x এর প্রথম অন্তরীকরণ বের করো। মূল নিয়মে বলতে কি, আমরা সাধারণত সাধারণ নিয়ম যেটা হলো ddx অফ সামথিং, ধরো u, এটা আমরা বের করি, সাধারণত একটা সাধারণ নিয়ম আছে। কিন্তু এই সাধারণ নিয়মটা যেটা থেকে আসলো সেটাকে বলা হয় মূল নিয়ম। আমরা এখন দেখব যে মূল নিয়মে কিভাবে ex এর তোমার মানটা বের করতে হয়। তো যদি আমরা মূল নিয়মের মানটা বের করি, আমরা মূল নিয়মের ক্ষেত্রে জানি, ধরো আমরা এখানে আমরা ধরে নিই fx
একটা ফাংশন যার ভ্যালু হলো e টু পাওয়ার x, মানে e টু পাওয়ার x এর ভ্যালুটাকে ধরো fx। যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হবে f প্রাইম x, যেটা আমরা সবাই জানি। আর মূল নিয়মের ক্ষেত্রে এই f প্রাইম x এর মানটা হয় লিমিট h tends to 0 a limit h tends to 0 f x plus h minus fx divide h। ঠিক আছে, তো এখন আমরা সবকিছু ঠিক রাখি, বাকিটুকু করি। তো লিমিট f এখানে আছে f of x plus h, তার মানে যেখানে x এর মানটা আছে, fx এর যেখানে x এর মান আছে তখন সেখানে আমরা কি বসাবো x plus h। তো এটা কি হয় e x plus h minus e x divide h। তো আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি, minus 0 ex into eh minus ex by h, আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন আমরা উপর পক্ষ থেকে ex টাকে কমন নিয়ে নিই, তো লিমিট h tends to 0, যদি আমরা ex কমন নিই তাহলে কি থাকে e to the power h minus 1 divide। তো এখন আমরা একটা জিনিস জানি যে আমরা লিমিট অফ x কে একটা ধারাবাহিকতায় প্রকাশ করতে পারি। যেহেতু আমরা লিমিট অফ x না, আমরা এখানে প্রকাশ করব লিমিট অফ h কে। ধারাবাহিকতাটা কি 1 প্লাস h by 1 factorial plus h square by 2 factorial plus h cube by 3 factorial plus dot 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 so on infinity পর্যন্ত, মাইনাস বাকি পোর্শনটা কি ছিল মাইনাস 1। এটা সুন্দর করে একটা দাগ দিই, ডিভাইড h। তো আমরা যদি এখান থেকে তোমার প্লাস 1 আর মাইনাস 1 টাকে কাটাকাটি করি তাহলে কি থাকে বাকিটুকু থাকে। আর বাকিটুকুকে নিই লিমিট h tends to 0, এখানে কি থাকে e to the power x h কে যদি 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি তাহলে h থাকে h স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 2 into 1 মানে 2 h কিউব 3 ফ্যাক্টোরিয়াল equal to 6 dot 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 so on। এই মাইনাস আর প্লাস 1 মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি হয়ে গেছে, ওকে আমাদের এইটুকু বাকি থাকে ডিভাইড h। এখন দেখো উপরের পক্ষ থেকে যদি আমরা h কমন নিই তাহলে কি হয় h এ কাটা যায়, তো আমরা এটাকে সরাসরি লিখব। তো আমরা এটাকে একটু মুছি, আমরা লিখতে পারি লিমিট h tends to 0, h কমন নিলে h এ আর h এ কাটা যায়। তো আমরা যদি এটা একটু রূপ দেই তাহলে কি হয় 1 প্লাস h by 2 plus h স্কয়ার by 6 dot 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 so on। আর নিচে থাকে কি h, এই h কাটা, তাহলে কি অবশিষ্ট থাকে লিমিট h tends to 0 into x 1 plus h by 2 plus h square by 6 plus dot 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 and so on। এখন দেখো h এর ভ্যালুকে যদি আমরা 0 বসাই দেই তাহলে কি হয় এই পুরোটুকু মান 0 হয়ে যায়। তার মানে এখানে কি বাকি থাকে শুধুমাত্র 1 বাকি থাকে, তার মানে ex into 1 plus 0। তো আলটিমেটলি আমাদের ভ্যালু কি আসে ex, যেটা ছিল আমাদের মেইন ভ্যালু। তার মানে আমরা ফাইনালি কি লিখতে পারি, আমরা ফাইনালি লিখতে পারি যদি আমরা মূল নিয়মে ইন্টিগ্রেশন করি fx এর তাহলে f প্রাইম x ইকুয়াল টু ex আসে। এটা হলো সরি ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়েশন করি তাহলে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করলে fx বা ex এর যদি ডিফারেন্সিয়েশন আসে f প্রাইম x ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x। তো এখানে আমরা 4 নম্বরের অঙ্কতে আমাদের কি আছে, 4 নম্বরের অঙ্কতে আছে হলো এককের ঘনমূল বের করো। একক বলতে কি বোঝায়, একক বলতে বোঝায় হলো 1, আর এককের ঘনমূল বলতে বোঝায় কি কিউবিক রুট 1। তো আমরা যদি কিউবিক রুট 1 করি তাহলে কিউবিক রুট 1। এখন আমাদের এটার মান বের করতে হবে যে এই কিউবিক রুট 1 ইকুয়াল টু what। তো আমরা প্রথমে কি করব, এটাকে আমরা ধরে নিই, কি ধরবো, এটাকে x ধরে নিলাম, লেট
x ইকুয়াল টু কিউবিক রুট 1। তো আমরা যদি এখন উভয় পক্ষকে কিউব করে দেই তাহলে কি থাকে x কিউব ইকুয়াল টু 1। আমরা এটাকে এই সাইডে এনে ফেলি x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। 1 আর 1 কিউব দুইটার ভ্যালু কিন্তু সেম, দুটাই কি 1। তো আমরা কি দিতে পারি 1 এর বদলে আমরা এখানে 1 কিউব দিতে পারি, যেহেতু ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, ভ্যালুটা সেম রয়ে গেছে। তারপর কি আমরা কি জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b আমরা ডাইরেক্ট লিখে দিই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে এটা জানি। তো এখানে কি হবে আইদার x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা এই পোরশনটা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা যদি x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয় x এর মানটা হবে 1। আর যদি আমাদের এই পোরশনটা ইকুয়াল টু 0 হয় x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কিভাবে মান বের করব, আমরা মান বের করব এইভাবে মাইনাস b কত, b হলো এখানে 1 x এর সাথে যেটা আছে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার b হলো 1 স্কয়ার মাইনাস 4a কত 1 আর cu এখানে 1 ডিভাইড 2a। তাহলে এখানে কি থাকে আমাদের থাকে হলো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইড 2 বা মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। রুট ওভার মাইনাস 1 ইকুয়াল টু কত i। তো আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i root 3i ডিভাইড 2। তার মানে এখানে আমরা এর কয়টা ভ্যালু পেলাম রুট কিউবিক রুট অফ 1 এর কয়টা ভ্যালু পেলাম, তিনটা ভ্যালু পেলাম কি x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু এখানে দুটো ভ্যালু আছে, একটা প্লাস একটা মাইনাস। তার মানে আমাদের এখানে আলটিমেটলি x এর মান কি আসলো বা কিউবিক রুট অফ 1 ইকুয়াল টু কি আসলো, যদি আমরা এটাকে লিখি একটা আসবে 1 আর একটা আসবে minus 1 plus root 3 divide 2 আর আসবে minus 1 minus root 3 divide 2। হ্যাঁ, তো এটা হলো আমাদের এককের ঘনমূল। তো আমরা এতক্ষণ পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করলাম। এখন আমরা বাকি 4টা অঙ্ক করব যে 4টা গত বছর এসেছিল। তো 5 নম্বর অঙ্কতে আমাদের কি বলেছে, 5 নম্বর অঙ্কতে বলেছে যদি ax square plus bx plus c equal to 0 এবং cx square plus bx plus a equal to 0 এই দুটি সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে তাহলে দেখাও যে এটা c plus a equal to plus minus b। তো আমরা এখন দেখব যে দুটোর একটা সাধারণ মূল আছে। আমরা দুটো সমীকরণ আগে লিখি, আমাদের দুটো সমীকরণ কি কি দেওয়া আছে ax square plus bx plus c equal to 0 আর দেওয়া আছে কি cx square plus bx plus a equal to 0। বলছে যে এই দুটার একটা সাধারণ মূল আছে, ধরলাম এই দুটার সাধারণ মূল কি আলফা। এখন আমরা ধরলাম আলফা, এখন সাধারণ মূল যদি থাকে তাহলে আলফা দিয়েও এটা স্যাটিসফাই, আলফা দিয়ে এই সমীকরণ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটোই স্যাটিসফাই। তো আমরা আলফার মানটা 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি হয় a alpha square plus b alpha plus c equal to 0 এবং আসে হলো c alpha square plus b alpha plus a equal to 0। তো এটাতে আমরা তোমার বেশ কয়েকভাবে এটার সলিউশন বের করতে পারি। এর সলিউশন আমরা এখানে বর্গগুণন প্রসেসটা অ্যাপ্লাই করব। যদি বর্গগুণন প্রসেসটা অ্যাপ্লাই করি আমরা জানি কিভাবে হবে a square alpha square alpha 1 তিনটা স্টেপ হয়। তো যদি আলফা স্কয়ার ধরি তার মানে এই পোরশনটা বাদ, এটা পুরো হিসাবে হবে ab minus bc। আবার যখন আলফার জন্য করব তো আলফার পোরশনটা বাদ, বাকি দুটো পোরশনে হবে এই দুটো পোরশন, তাহলে কি হয় a আর a গুণ করলে a স্কয়ার minus ac বা ca। আবার যদি আমরা এই 1 এর সাপেক্ষে করি মানে এই ধ্রুবকটার সাপেক্ষে করি c আর এই লাইনটার সাপেক্ষে করি তখন এই দুটো লাইন নিয়ে আমরা কাজ করব। তাহলে কি হয় ab minus
বি সি। আমরা বর্গমূলের সাহায্যে এই সমীকরণটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এটা থেকে যেতে পারি না যে এইটা আর এইটা এই দুটা সমান, আমরা এটা লিখতে পারি। তো চলো আমরা এটা লিখি, আলফা স্কয়ার ডিভাইড ab মাইনাস bc ইকুয়াল টু 1 বাই ab মাইনাস bc। এখন দেখো উভয় সাইডে কিন্তু ab মাইনাস bc টা কিন্তু কমন আছে, তো উভয় সাইডকে যদি আমরা ab মাইনাস bc দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু ab মাইনাস bc উভয় সাইড থেকে চলে যায়। তাহলে আমাদের কি থাকে আলটিমেটলি থাকে আলফা স্কয়ার ইকুয়াল টু 1। তো আলফা স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? আলফা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1। তার মানে আমরা এই সাধারণ যে মূলটা আছে, সাধারণ মূলটা হবে আইদার 1 অথবা আইদার প্লাস 1 অথবা মাইনাস 1। তো সাধারণ মূল যদি প্লাস 1 হয় তাহলে কি হয় আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখব। 1 নম্বর সমীকরণ থেকে টানবো, এটা আমরা অন্যটা কালারটা করি যেহেতু এটা হলো সেকেন্ড পার্ট। তো আমরা যদি 1 নম্বর সমীকরণে আলফা ইকুয়াল টু 1 বসাই 1 নম্বর সমীকরণ, তাহলে কি আসে? এটা আসে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এটা আসে কি? হ্যাঁ আসে। তো আমরা এটা কি লিখতে পারি? আমাদের কি লাগবে? c প্লাস a, আমরা c আর এটা রেখে দিই, c প্লাস a ইকুয়াল টু মাইনাস b। এখন যদি আলফার মান -1 হয়, এই তো আলফা আমরা দুটো মান পেয়েছিলাম, একটা হলো +1 একটা -1, আলফার মান যদি -1 হয় তাহলে কি হয়? আমরা যদি 1 নম্বর সমীকরণে আলফার মান -1 বসাই তাহলে কি হয়? a মাইনাস b প্লাস c ইকুয়াল টু 0। তাই কি আসে না? হ্যাঁ তাই আসে। তো যদি এটা করি তাহলে কি আসে? c প্লাস a ইকুয়াল টু b। দেখো আমাদের কি বের করতে বলেছে? আমাদের বলেছে যে c প্লাস a প্লাস মাইনাস b, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো আমরা কিন্তু দুইটাই বের করতে পেরেছি। এখানে কি একটার ক্ষেত্রে আমরা বের করেছি প্লাস, আরেকটার ক্ষেত্রে কি বের করেছি? আরেকটার ক্ষেত্রে আমরা বের করেছি মাইনাস। এই যে এটার ক্ষেত্রে বের করেছি মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস। তার মানে আমরা আলটিমেটলি এটা কি লিখতে পারি না যে c প্লাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b। এটা আমাদের কি করতে বলছে? শো করতে বলছে। সো এটা শুড। ওকে, এখন আমাদের 6 নম্বর অঙ্কতে কি বলেছে? আমাদের 6 নম্বর অঙ্কতে বলেছে যে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে যে 25x² + 16y² 400। উপবৃত্তের অক্ষদ্বয়ের সাধারণ সমীকরণ বের করতে বলছে, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এবং ফোকাসটা বের করতে বলছে। তো চলো আমরা করে দেখি কি আসে। তো আমাদের সমীকরণ গিভেন সমীকরণটা কি? গিভেন সমীকরণ হলো 25x² plus 16y² equal to 400। আমরা ওই পক্ষকে 400 দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে কি হয়? x² divide 16 plus y² divide 25 equal to 1। এটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x² divide 4 whole square plus y² divide 5 whole square equal to 1। আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ কি জানি? উপবৃত্তের সাধারণ সমীকরণ হলো x² divide a² plus y² divide b² equal to 1। ঠিক আছে, এখন দেখো আমাদের যে উপবৃত্তের সাধারণ সমীকরণের প্রেক্ষিতে যে সমীকরণটা পেয়েছে, সমীকরণটাতে কি b এর মান হলো এখানে আসে 4 আর b এর মান আসে 5। আমরা কি দেখতে পাচ্ছি যে b এর মানটা a এর মান থেকে বড়, তার মানে b is greater than a। তার মানে যদি আমরা চিত্রটাকে কল্পনা করি তাহলে চিত্রটা দেখতে কি কেমন হবে? চিত্রটা দেখতে এমন হবে এই রকম। তার মানে বৃহৎ অক্ষটা কোনটা হচ্ছে? y অক্ষ। তার মানে আমাদের বলেছে যে অক্ষদ্বয়ের সমীকরণ বের করো। এখানে যদি আমরা বৃহৎ অক্ষের সমীকরণ বের করি, বৃহৎ অক্ষের সমীকরণ বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? বৃহৎ অক্ষের সমীকরণ হবে এটা বৃহৎ অক্ষ, y অ্যাক্সিসটা হলো বৃহৎ অক্ষ। তো বৃহৎ অক্ষের সমীকরণ কি? বৃহৎ অক্ষের সমীকরণ x equal to 0, মানে এই অ্যাক্সিসে x এর মান সর্বদা 0 থাকে। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ কি? x equal to 0।
আর আরেকটা অক্ষ আছে কি, আরেকটা ছিল ক্ষুদ্রাক্ষ। তো ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? তো আমরা যদি এটা দেখি, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হলো x অক্ষ বরাবর। x অক্ষ বরাবরের সমীকরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? y 0। ঠিক আছে, তো এটা হলো আমাদের প্রথম পার্টটা গেল, যে অক্ষদ্বয়ের সমীকরণ বের করলাম। এখন যদি বলে আমার অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করো, তো কি হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে, তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হয়? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু 2b। কিন্তু বৃহৎ অক্ষ এই সাইডটা আছে y অ্যাক্সিস বরাবর। তো আমরা b এর মান কত পেয়েছি? 5। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? আর ক্ষুদ্র অক্ষের যদি দৈর্ঘ্য বলে তাহলে কত হবে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a, 2 into 4 8। আমাদের সেকেন্ড পার্টটা শেষ, দৈর্ঘ্যটা বের করলাম। এখন হলো উৎকেন্দ্রিকতা। যেহেতু b মানটা এর চাইতে বড়, ফলে উৎকেন্দ্রিকতা কিরকম হবে? উৎকেন্দ্রিকতার সূত্রটা তখন এইরকম হবে, e equal to root over 1 minus a square by b square। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, root over b square minus a square। তাহলে কত আসে? উপরে আসে তোমার 25 minus 16 divided 25 or 9/25। যদি আমরা এটাকে রুট ওভার করি তাহলে কত আসে? 3/5। তার মানে আমাদের উৎকেন্দ্রিকতা বা ই কি, ই হলো 3/5। এখন হলো আমাদের ফোকাসটা বের করতে বলেছে। তাহলে ফোকাসের সূত্র কি জানি? যেহেতু দেখো এখানে বি মান এর থেকে বড়, সো ফোকাসটা হবে, ফোকাসটা হবে 0, BE। আমরা BE সমান কি লিখতে পারি? BE সমান বি মান আমরা কত পেয়েছি? 5। আর এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি হলো 3/5। এর প্লাস মাইনাস হবে যেহেতু দুই সাইডে আছে। ফোকাস বা উপকেন্দ্র যেটাকে বলে, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হলো থাকে 3। তারপর আমরা ফোকাসটা কত পেলাম? ফোকাসটা আবার পেলাম 0, প্লাস মাইনাস 3। তো আমাদের যা যা বের করতে বলেছে আমরা সেটা বের করলাম। তো আমাদের পরের অঙ্কে কি বলেছে? 7 নম্বর অঙ্কে বলেছে যে sin θ - 2 = cos 2 θ হলে, এবং এখানে আমাদের একটা ডায়ামিটার দেওয়া হয়েছে যে -2π থেকে 2π এর মধ্যে থিটার মান হবে। থিটার মানটা কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা আগে সমীকরণটা লিখি। 7 নম্বরের সমীকরণ, sin θ - 2 = cos 2 θ। তো আমরা cos 2 θ কি লিখতে পারি? cos 2 θ সমান আমরা জানি 1 - 2 sin square θ। আমরা সেটা লিখি, সবগুলোকে sin এর ফর্মে নিয়ে যাই যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। 1 - 2 sin square θ। এখন এটাকে এই সাইডে নিয়ে আসি, সবগুলোকে এক সাইডে আনি। 2 sin square θ plus sin θ minus 2 minus 1 equal to 0। আমরা এটাকে এভাবে লিখি, sin square θ plus sin θ minus 3 equal to 0। তো এখন যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে কি আসে? 2 sin square θ minus plus 3 sin θ minus sin θ minus 2 sin θ minus 3 equal to 0। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা sin θ কমন নিতে পারি। আমরা sin θ কে কমন নিই। sin θ কমন নিলে কি থাকে? 2 sin θ plus 3। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা -1 কমন নিতে পারি। -1 কমন নিলে থাকে 2 sin θ plus 3 equal to 0। তো আমরা এটা কমন নিতে পারি, sin θ minus 1 into 2 sin θ minus 3 equal to 0। তার মানে আমরা এখানে একটা সমীকরণে চলে আসলাম যেখানে দুইটা গুণফল আছে, এই গুণফলের মান হবে 0। তার মানে এটা দ্বারা কি বোঝায়? আইদার এটা 0 হবে অথবা এটা 0 হবে। প্রথমে ধরুন এটা 0, তাহলে কি হয়?
sin theta minus 1 equal to 0. তো sin theta minus 1 equal to 0 হলে কত হয়? sin theta equal to 1. তাহলে আমরা এটাকে থিটা সমান করব, থিটা সমান 4n plus 1 pi by 2, ঠিক আছে? আর যদি আমরা এই সাইডেরটাকে করি 2 sin theta plus 3 equal to 0, তাহলে আমাদের sin theta মান কত আসে? sin theta মান আসে হলো -3/2। এখন দেখো আমাদের sin theta এবং cos theta এর ক্ষেত্রে একটা নিয়ম ছিল না, একটা মানে সত্য ছিল না, কি সত্য? যে এর মানটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে হবে। তাহলে sin theta always be in -1 to +1, ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে এখানে কত হয়? -1.5, মানে -1 এর চেয়েও ছোট। তাহলে কি এটা কি কোনোভাবে ভ্যালিড? না, এটা ভ্যালিড না। সো এই মানটা গ্রহণযোগ্য না। তার মানে আমাদের ভ্যালিড মানটা কত? থিটার মানটা এটা। তো ভ্যালিড থিটার মানটা যদি আমরা দেখি তাহলে হবে theta equal to 4n plus 1 pi by 2। এখন দেখো n এর মান কত কত দিলে আমাদের এই ডায়ামিটারের মধ্যে আমরা মানগুলো পাই। আমরা প্রথমে দেখি n এর মান যদি 0 হয় তাহলে কত হয়? n এর মান 0 হলে হবে theta equal to pi by 2, ঠিক আছে? n এর মান যদি 1 হয় তাহলে কত হয়? n এর মান 1 হলে theta equal to হবে 4 plus 1 5 pi by 2। দেখো আমাদের 5 pi by 2 কিন্তু 2 pi এর চাইতে অনেক বড়, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না। এখন আমরা পজিটিভ দিকে গেলাম, একটু নেগেটিভ দিকে ঘুরে আসি। নেগেটিভ দিক যদি আমরা ঘুরি n equal to -1 নিয়ে কাজ করি, n equal to -1 নিলে কত হয়? n equal to -1 দিলে থিটা হয় -3 pi by 2। -3 pi by 2 কিন্তু 2 pi এর চাইতে মানে বড় আছে, মানে 2 pi এর চাইতে ছোট হওয়া যাবে না। এখন যদি আমরা n equal to -2 নিয়ে কাজ করি তাহলে কি হয়? তাহলে হয় theta equal to -7 pi by 2। দেখো -7 pi by 2 কিন্তু -2 pi এর চাইতে অনেক ছোট, তার মানে আমাদের এই মানটা ভ্যালিড হবে না। মানে আমরা এই সাইডেও আর যেতে পারতেছি না, পজিটিভ সাইডেও যেতে পারছি না, নেগেটিভ সাইডেও যেতে পারছি না। তার মানে আমাদের থিটার আলটিমেট ভ্যালুটা তাহলে কত আসে? যেটা আমাদের চেয়েছে সেটা হলো থিটার আলটিমেট ভ্যালু হলো পাই বাই 2 এবং -3 পাই বাই 2, যেটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এখন যদি আমরা আমাদের লাস্ট অঙ্কটা 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলেছে? 8 নম্বর অঙ্কটাতে বলেছে নির্বিচারে 3টি টাস টানা হলো। আচ্ছা, 3টা টাস টানলাম এবং এই 3টায় টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা যারা তাস খেলি অথবা তাসের অঙ্ক করছি আমরা জানি যে টোটাল তাস সংখ্যা কত? টোটাল তাস আছে হলো আমাদের, বা টোটাল কার্ড আছে আমাদের 52, 52টা। এখন এই 52টা কিভাবে আছে? 13টা করে 4 ভাগে ভাগ আছে। প্রত্যেকটা শেপের জন্য একটা করে টেক্কা আছে। তার মানে টোটাল কয়টা টেক্কা আছে? টোটাল টেক্কা আছে আমাদের, টোটাল টেক্কাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। টোটাল টেক্কা আছে আমাদের 4টা। হ্যাঁ, এখন আমাদের বলছে যে সম্ভাবনা কত? আমরা সম্ভাবনা মানে কি জানি? সম্ভাবনা মানে জানি হলো অনুকূল ফলাফল ডিভাইড মোট ফলাফল। তো এখানে আমাদের সম্ভাবনা যদি আমরা প্রকাশ করি প্রবাবিলিটি পি দ্বারা, তাহলে কি হবে? অনুকূল ফলাফল ডিভাইড কি হবে? মোট ফলাফল। তো এখানে অনুকূল ফলাফল কি কি হতে পারে? অনুকূল ফলাফল হলো 4টা টেক্কা থেকে আমাদের 4টা থেকে 3টা টেক্কা আসতে পারে, ডিভাইড মোট ফলাফলে কি কি আসতে পারে? 52টা কার্ড থেকে আমরা 3টা কার্ড নেব, তাহলে এটা ভাগ করলাম। যদি আমরা 4C3 করি তাহলে আমাদের কত আসে? 4C3 কত মান আসে? 4। আর যদি 52C3 করি তাহলে আমাদের আসে 22,100। তোমরা ক্যালকুলেটরে একটু চেক করে নিতে পারো। আর যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আসে আমাদের এখানে 1/5525। তো এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, যেটা আমাদের চেয়েছে হলো সম্ভাবনা। তাহলে আমরা সম্ভাবনাটা কি পেলাম? P equal to 1/5525
5525। তো এই ছিল আমাদের এমআইএসটি কোশ্চেন ব্যাংক 2021-এর ম্যাথ কোশ্চেন। তো আমরা আশা করি সবগুলো অঙ্কই বুঝতে পেরেছি। আর এতক্ষণ ধরে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর লেগে থাকো আমাদের সাথে, পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও ছাড়বো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।